সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে 2-1 গোলে হেরেছে বাংলাদেশ। তবে ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। জাতীয় স্টেডিয়াম তো বটেই, পুরো দেশ জুড়ে হামজাদের জন্য গলা ফাটিয়েছেন ভক্তরা। ম্যাচ হারলেও পারফরমেন্স ইতিবাচক হিসেবেই দেখছেন সমর্থকরা। তাদের বিশ্বাস পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। অনেক ভালো খেলছে। আমরা দর্শক হিসেবে বাংলাদেশে এই পজিশনে এরকম রাফ ভাবে খেলার জন্য অনেক আমরা খুশি। এক কথায় আমরা অনেক খুশি। ইনশাল্লাহ আমরা ফিউচারে আরো ভালো খেলবো। আরেকটু যদি ইয়েগুলো ইমপ্রুভ করা যায় তাহলে আরো বেটার হবে। যেমন সামিত সোম কিন্তু অনেকগুলো সুযোগ করে দিয়েছে। তাছাড়া অনেকাংশে আমাদের একটু প্রস্তুতির একটু প্রবলেম আছে, যেমন ওই চেঞ্জ করার সময় একটা টাইম লস হয়ে গেছে। আসলে প্রত্যাশা তো সবসময় থাকে জেতার, কিন্তু আজকে খুব একটা খারাপ খেলেনি বাংলাদেশ, ভালোই খেলেছে আমার মতে। সেকেন্ড হাফে যে পরিমাণে অ্যাটাক এবং প্রেসিং, পারফেক্ট ফুটবল, ইউরোপিয়ান স্টাইলেই অনেকটা খেলছে। অনেক ভালো খেলেছে, অনেক কামব্যাক দিয়েছে, সুন্দর সুন্দর কিছু মিস হয়েছে। তারপর আমরা সাপোর্ট করব বাংলাদেশ, অলওয়েজ বাংলাদেশে সাপোর্ট করব। দর্শকরা খুব আনন্দের সহিত খেলা উপভোগ করেছে। আমরা বরিশালবাসী ভিলেজ পার্ক মাঠে সবাই আনন্দ মুখর পরিবেশে খেলা উপভোগ করেছি। ফ্যানজন করার জন্য টিএস স্পোর্টসকে থ্যাংক ইউ। এই রকমের ফ্যানজন আমরা আরো সামনের খেলা দেখতে চাই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সফরে যুক্তরাজ্যে পৌঁছে পার করছেন ব্যস্ত সময়। বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন তিনি। পরদিন সাক্ষাৎ করবেন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। শুক্রবার ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে খালেদ মাসুদ রনির তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। এই প্রথম ইউরোপ সফরে যুক্তরাজ্যের লন্ডনে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার হিথ্রো বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে হাইড পার্ক এলাকার হোটেল দি ডরচেস্টারে ভিড় করেন অভিবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 11 জন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় রাজা চার্লসের হাত থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন তিনি। এখানেই শেষ নয়, আগামী 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও বৈঠক হবার কথা রয়েছে। 4 দিনের সফর শেষে আগামী 14 জুন দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে নতুন দৃষ্টান্ত তৈরি হতে পারে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক, বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাস্তবতার নিরিখে ভোটের সময় নিয়ে নতুন করে ভেবে দেখবে সরকার, এমনটাই প্রত্যাশা করে তার দল। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন ডক্টর ইউনূস। কদিন থেকে গুঞ্জন ছিল লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মঙ্গলবার বিএনপি মহাসচিব নিশ্চিত করেন 13 জন সকাল 9টা থেকে 11টার মধ্যে বৈঠক হবে দুই নেতার। ওনাকে ফর্মালি দাওয়াত করা হয়েছে মিটিং এর জন্য। এটা আপনার 13 তারিখে 9টা থেকে 11টা পর্যন্ত লন্ডন টাইমে এই সময়টা দেওয়া হয়েছে আর কি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণে নতুন মাইল ফলক হতে পারে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিক কালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে। আপনার কথা বলেন জাতীয় নির্বাচন প্রসঙ্গে। প্রত্যাশা, বাস্তবতার নিরিখে ভোটের সময় নিয়ে নতুন করে বিবেচনা করবে অন্তর্বর্তী সরকার। জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সুতরাং এই ব্যাপারে তো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি। এবং
যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। এটা আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। মির্জা ফখরুল জানান, কেবল বিএনপি নয়, বাংলাদেশে প্রায় সব রাজনৈতিক দলের দাবি ডিসেম্বরের মধ্যেই হোক জাতীয় নির্বাচন। বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। লন্ডনের প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক সফল হলে লাভবান হবে বাংলাদেশ, এমন মত রাজনীতি বিশ্লেষকদের। তারা বলছেন, দুপক্ষ সম্মত হলে এগিয়ে আসতে পারে নির্বাচনের দিনক্ষণ। তবে এক্ষেত্রে খোলা মন নিয়ে দুপক্ষকেই আলোচনার তাগিদ দিয়েছেন তারা। বদরুল আলম শাওনের রিপোর্ট। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার দপ্তর এবং বিএনপির পক্ষ থেকে এ খবর নিশ্চিত করার পর বৈঠকের আলোচ্য সূচি নিয়ে নানা আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। বিশ্লেষকরা বলছেন, প্রধান উপদেষ্টার তরফ থেকে বৈঠকের উদ্যোগ নেওয়া হলে এখানে প্রাধান্য পেতে পারে নির্বাচনের সময়সূচির বিষয়টি। ইউনূস হয়তো ভাবছেন যে নির্বাচন নিয়ে তার জন্য প্রধান বাধা হচ্ছে বিএনপি, সুতরাং বিএনপিকে যদি উনি ম্যানেজ করতে পারেন তাহলে তো তার পক্ষে আর একটু সময় লিঙ্গার করা সম্ভব হবে। কিন্তু সরকারের তো সময় প্রয়োজন হবে না যদি রাজনৈতিক দলগুলো একমত হয়ে যায়। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি আগামী মাসে একমত হয়ে যায়, যেটুকু আমি শুনতে পাচ্ছি, ধরেন আগামী মাসে একমত হয়ে যেতে পারে, যদি এই ব্যাপারে ঐক্যমত চলে আসে বা মেজর সংস্কারের ব্যাপারে ঐক্যমত চলে আসে, তাহলে নির্বাচন করার জন্য তো সরকারের এপ্রিল যাওয়া দরকার নাই। তবে এর সঙ্গে আরো কিছু বিষয় যুক্ত হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আবার যদি এটা হয়, আপনার দেশে ফেরাটা শর্ত সাপেক্ষ, যে আমরা নির্বাচনটা এই টাইমে করবো, এই বিষয়ে আপনি আমাদের সমর্থন দিবেন এবং সেই সমর্থনের বিনিময়ে আপনি দেশে ব্যাক করবেন, সেটাও হইতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, দুই পক্ষের মধ্যে দূরত্ব কমে এলে লাভবান হবে বাংলাদেশ। মেজর সংস্কার, তারপরে বিচার, নির্বাচনের তারিখ, এই সকল বিষয়ে বিএনপি কি চায়, এটা সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে যদি সরকারের প্রধান জানতে পারেন, আর সরকার কি চায় এটা যদি সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানতে পারেন, তাহলে কিন্তু উভয়েরই পলিসি সিদ্ধান্ত নিতে সহজ হবে। বিএনপির সাথে যে দূরত্বটা, এই দূরত্বটা উনি আলোচনার মাধ্যমে সারতে চান, সেটা যদি ওনার ইন্টেনশন থাকে সেটা তো অবশ্যই ভালো আমি মনে করি। কিন্তু আমি যতটুকু দেশের অভ্যন্তরীণ স্টেক হোল্ডারদের সাথে ইউনূসের যে আলাপ আলোচনা থেকে আমি যতটুকু তার সম্পর্কে শুনেছি, যে তিনি সংলাপের চাইতে বরং শুনতে বেশি ইন্টারেস্ট ফিল করেন প্রতিপক্ষের কথা। যদি সেটা হয় তাহলে ওই আলোচনাও নিষ্ফল হবে। রাজনৈতিক মহলে তৈরি হওয়া প্রবল আগ্রহের এই বৈঠক নতুন বাকবদল আনতে পারে বাংলাদেশের রাজনীতিতে, এমন অভিমত উঠে আসছে অনেকের কণ্ঠে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। 600 কোটি টাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল যেন এক আবাসিক হোটেল। যে যার মতো করে আসছেন যাচ্ছেন, ভেতরেই আড্ডা দিচ্ছেন, পরিবার নিয়েও থাকছেন কেউ কেউ। পরিচালক জানান, একজনেরও হাসপাতালে থাকার দরকার নেই। সবচেয়ে বড় শঙ্কার কথা হলো, কেন হাসপাতালটি বন্ধ, কেন দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ রোগীদের। এ বিষয়ে কোনো সদুত্তর নেই কর্তৃপক্ষের। অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় 15 দিন ধরে বন্ধ রয়েছে দেশের একমাত্র বিশেষায়িত সরকারি চক্ষু হাসপাতাল জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট। 28 মে কর্মস্থলে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীরা। অভিযোগ আছে, জুলাই আহতরা সেখানে লাঠিসোঁটা ও রড নিয়ে মারমুখী হয় আন্দোলনকারীদের উপর। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীসহ অনেকেই আহত হন। কার্যত ওই দিন থেকেই পুরো হাসপাতাল জুলাই আহতদের দখলে। 250 বেডের হসপিটালে এখন ভর্তি রোগী 19 জন। চক্ষু বিজ্ঞান হাসপাতালে যে মারামারি ঘটনা ঘটেছিল, তারপর থেকে কিন্তু এখানে যে রোগী ভর্তি ছিলেন তারা চলে গেছেন এবং সব ধরনের সেবা বন্ধ রয়েছে। আমরা ঠিক এখন দেখার চেষ্টা করব জুলাই আন্দোলনে আহতরা যে ওয়ার্ডগুলোতে আছেন সেই ওয়ার্ডগুলোর চিত্র। ভেঙে ফেলা হয়েছে এই ফ্লোরের সিসি ক্যামেরাও। স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট, এখানে চিকিৎসা নিচ্ছিলেন জুলাই আন্দোলনে আহতরা। একটু ভেতরের অবস্থা দেখার চেষ্টা করব। পটুয়াখালীর নূর আলমের দাবি, সুচিকিৎসা, বিদেশে পাঠানো এবং পুনর্বাসন। আমরা এখানে আছি বর্তমানে, এখন আছি 5 জন, আর বাসায় চলে গেছে প্রায় 50 জন 55 জনের মতন, সবাই ট্রিটমেন্ট দিন ছিল।
আমি বাইরে চিকিৎসা করলে আমি ভালো হবো। 5 জন আছে যাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে অন্য যারা ছিলেন অন্তত 50 জনের মতো তারা পরিবার পরিজনের সাথে ঈদ কাটাতে গিয়েছেন। মঙ্গলবার হাসপাতাল ঘুরে দেখা যায় নিরাপত্তার অভাবে 2 শতাধিক ডাক্তারের মধ্যে এসেছেন মাত্র 5 জন। হাসপাতালটি জানায় জুলাই আহতদের চাবি থাকে তাদের কাছেই। রোগী লোকজন আসা যাওয়া করে দেখি, আমি ভয় পাবো কেন? সে মানুষ, আমি মানুষ, আসা যাওয়া করে দেখি। ভারপ্রাপ্ত পরিচালক জানান বিশেষ মেডিকেল টিম রিপোর্ট দিলেও তা মানতে নারাজ আহতরা। তাদের চক্ষু পরীক্ষা করার জন্য যায়, ওখানে 30 জন অ্যাটেন্ড করে, বাকিরা ওই সময় তাদেরকে অ্যাটেন্ড করেনি। কারো এইখানে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসার দরকার নাই। তাহলে জুলাই আহতরা কি হিসাবে থাকছেন হাসপাতালে? আবাসিক হোটেলের মতো ব্যবহার ও অনৈতিক কাজের অভিযোগ উঠছে। তারা তো হসপিটালের নিয়ম কানুন মেনে আসলে এখানে চলছে না, এখানে অ্যাডমিশন নাই, তারা এখানে থাকছে, যাদের অ্যাডমিশন দিচ্ছে তারা যাচ্ছে না, কখন আসে কখন যায় এটা আমরা লুকআপটা করতে পারি না। এদিকে সবার চোখ তুলে ফেলতে হবে এমন তথ্য ঘুরছে হাসপাতাল জুড়ে। তারা শুধু আমাদের চোখ তোলা নিয়ে আছে, আমাদের ট্রিটমেন্ট দেওয়া নিয়ে নাই। যাদের চোখটা রাখা একেবারে সম্ভব না, ওই চোখটা রাখতে গেলে তার জীবনে হুমকি হতে পারে, সেই ক্ষেত্রে এ ব্যাপারে কয়েকজনকে এরকম হুমকির ভিতরে তারা আছে, 3 থেকে 4 জন হতে পারে। জুলাই আহতরা কেন চিকিৎসা শেষ হওয়ার পরও হাসপাতাল ছাড়ছেন না? এ নিয়ে হাসপাতালের অনেকের সাথে কথা বলে জানা যায় সেটেল হওয়ার জন্য ইউরোপ বা আমেরিকা যাওয়া অথবা যথাযথ পুনর্বাসনের আশায় তারা হাসপাতালে থাকছেন। কেউ কেউ অর্থের বিনিময়ে তদবিরে জড়িয়ে গেছেন। হাসপাতালে অবস্থান করা 2-1 জনের ঢাকায় থাকার মতো জায়গাও নেই। বউ বাচ্চা নিয়ে কজন থাকে? আমি জানি একজন থাকে, 2টি বাচ্চা, তারপরেও 2 জনের বউ থাকতেই পারে। তবে এখান থেকে রুগীর খাবারটা বেশি, যেমন আজকে 3 জন আছে, খাবার যাচ্ছে 5 জনের, দিতেই হবে মানে দিতেই হবে, এই প্রত্যয় লাগানো। আসলে বাইরের এই ধারণাটা আমার একদম সুন্দর। মাঝে মধ্যে হাসপাতালের ভেতরে নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়ছেন বলেও জানায় কর্তৃপক্ষ। 600 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটিতে বর্তমানে শুধুমাত্র জরুরি বিভাগে সেবা কার্যক্রম চালু রয়েছে। এছাড়া কোনো চিকিৎসক বা কর্মকর্তা কর্মচারী হাসপাতালটিতে আসছেন না। শুধুমাত্র জুলাই আন্দোলনে আহত কয়েকজন ভর্তি রয়েছেন, এছাড়া পুরো হাসপাতালের কার্যক্রম বন্ধ রয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। দেশের 4 বিভাগ ও 6 জেলায় বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে জনজীবনে বেশ অস্বস্তি বিরাজ করছে। রাজধানীতে দাবদাহ না থাকলেও তাপমাত্রার পারদ 35 ডিগ্রিতে পৌঁছেছে। আবহাওয়া অফিস বলছে আগামীকালও এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা কমতে পারে, বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। গত কয়েকদিন ধরে যে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে সেটা আজকেও অব্যাহত থাকতে পারে এবং আগামীকালকে থেকে যেহেতু বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পেতে পারে, এর কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে যেহেতু বর্ষাকালে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকে, এর কারণে তাপমাত্রা কিছুটা কমলেও অস্বস্তিকর অবস্থা আরও সামনে 3-4 দিন অব্যাহত থাকতে পারে এবং 16 বা 17 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আরও বেড়ে গিয়ে তখনও তাপমাত্রা মানুষের শহরের পর্যায়ে নেমে আসতে পারে। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতে আলোচনা হতে পারে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের তারিখ ও জুলাই সনদ নিয়ে। মঙ্গলবার লন্ডনের হাই কমিশনে ব্রিফিংয়ে এসব কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় তিনি আরও বলেন, লন্ডনের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রোহিঙ্গা ইস্যু, জুলাই সনদ সহ নির্বাচনী রোডম্যাপ, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট সহ উঠে আসতে পারে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চিত্র। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে তারপরে ইলেকশনের এই যে জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। রোহিঙ্গা ইস্যু খুব প্রমিনেন্স পেয়েছে, সেই সাথে বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুগুলো এসছে, বিশেষ করে ডেমোক্রেটিক ট্রানজিশনে আমরা এই রিফর্ম কমিশনগুলো কি করা হচ্ছে এবং রিফর্ম কমিশনের বাইরে অন্যান্য এখন কি মানে কবে জুলাই চার্টার হবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে এবং বাংলাদেশের এই 10 মাসে আমাদের কি অ্যাচিভমেন্ট, আমাদের এই গভর্নমেন্ট ইকোনমিক কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো নিয়েও অনেক আলাপ হয়েছে।
লবণজাত করে রাজধানীর লালবাগের পোস্তায় প্রত্যেক আড়তে রাখা হয়েছে হাজার হাজার কোরবানির পশুর চামড়া। কোরবানির 3 দিনের কর্মব্যস্ততা শেষে আগামী সপ্তাহ থেকে চামড়া বিক্রির অপেক্ষায় ব্যবসায়ীরা। জানান ৩৫ বছর পর কাঁচা চামড়া রপ্তানির সুযোগ হওয়ায় আশাবাদী মৌসুমি ব্যবসায়ীরা। সেই সাথে ইউরোপের বাজার খুলে দেওয়ার সরকারের হস্তক্ষেপ চান সংশ্লিষ্টরা। সোমবারই ঢাকার অভ্যন্তরীণ পশুর সব চামড়া আসা শেষ হয়েছে আড়তে। লবণ মাখিয়ে সংরক্ষণে সব চামড়া পোস্তার আড়তগুলোতে চামড়া বিক্রির জন্য তাই অপেক্ষা আড়তদারদের। ট্যানারিতে আশানুরূপ চামড়া না আসার অভিযোগ বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের। তবে সরকার নির্ধারিত দামে চামড়া বিক্রি করতে পারলে লাভের মুখ দেখার আশা ব্যবসায়ীদের। আমাদের টার্গেট যেটা ছিল এটা ফুলফিল হয়নি, 1 নম্বর। 2 নম্বর হলো আপনার ওই ট্যানারির যে এক্সপোর্ট করার প্রক্রিয়া, তাদের যদি ওভারফ্লো হইতো তাহলে ভালো হইতো। এই চামড়ার উপরে তো ফোকাস আনা দরকার, বিকজ এটা অনেক বড় সম্ভাবনাময় খাত। গার্মেন্টসের পরে এই শিল্প, তো এই শিল্পকে মেনটেন্যান্স করার জন্য অবশ্যই নীতি নির্ধারকের সহযোগিতা প্রয়োজন। আগামী সপ্তাহ থেকেই লবণ দেয়া চামড়া বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। এছাড়া 35 বছর পর বুলু ও কাঁচা চামড়া সরাসরি রপ্তানির অনুমতি দেওয়ায় খুশি তারা। হোয়াইট ব্লুটা 1 বছর চালু রাখুক, বেশি না 1 বছর হোয়াইট ব্লুটা চালু রাখুক। অলরেডি চায়না মার্কেটটা তারা অটোমেটিক শিক্ষা হয়ে যাবে। আমার বলা থেকে আমি এইটুকু বলছি, আমার মন থেকে হোয়াইট ব্লুটা সরকারকে বলছি, সরকার 1টা বছর হোয়াইট ব্লুটা চালু রাখুক। আমাদের কাঁচা এবং ব্লু চামড়া এটা এক্সপোর্ট করার ক্ষমতা দিয়েছে আমাদের। ইনশাল্লাহ এটা আমরা লাভবান অবশ্যই হব ইনশাল্লাহ। সরকার যেভাবে নির্ধারণ দিয়েছে, হয়তো আমাদের চায়না আছে, তারপর আরো অনেক দেশ আছে, ইন্ডিয়া পার্শ্ববর্তী ইন্ডিয়াও কাঁচা চামড়া নিতে পারে আমাদের কাছ থেকে। কাঁচা চামড়া রপ্তানিতে সাভারের ট্যানারি মালিকরা ইতোমধ্যে 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছেন বলে জানান ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি। আমরা সাভার ট্যানারি স্টেটে কিন্তু আমরা অলরেডি 10,000 কোটি টাকার মতো বিনিয়োগ করে ফেলেছি, এবং সেই বিনিয়োগটা যদি আমরা ওইগুলো রপ্তানি করতে যাই তাহলে কিন্তু আমাদের বিনিয়োগটা মুক্তপ্রিয় পড়বে এবং আমাদের ট্যানারি মালিকরা বিশাল ধরনের লসের সম্মুখীন হয়ে যাবে। এছাড়া দেশীয় শিল্প ও ব্যবসায়ীদের বাঁচাতে ইউরোপের বাজার খুলতে সরকারের হস্তক্ষেপ চান ব্যবসায়ীরা। সাথে পরিবেশ ছাড়পত্র মিললে বিপুল চামড়া রপ্তানি করে পোশাক খাতের পর চামড়া খাত থেকে দ্বিতীয় সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে মত সংশ্লিষ্টদের। শানুর রহমান, নিউজ 24, ঢাকা। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে এবারের চিত্রটা কিছুটা ভিন্ন। সরকারি ছুটি শেষ হওয়ার আগেই ফিরছেন অনেকে, যার অন্যতম কারণ ভোগান্তি এড়ানো। মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। একই চিত্র বাস টার্মিনালগুলো ও কমলাপুর রেল স্টেশনে। ভাড়া যা আছে তাই নিচে। আজকে যে আসলাম ট্রেনে মোটামুটি খুব রিল্যাক্সে আসা হয়েছে। আমি বুড়িমারি এক্সপ্রেসে আসছি, আর টিকিট কাটার সবকিছু স্বাভাবিকই ছিল। কর্মব্যস্ততায় ফেরার আগে ঈদের লম্বা ছুটিতে পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরবাসী। তীব্র গরম উপেক্ষা করে ঈদের চতুর্থ দিন সকাল থেকে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ঝল নামে দর্শনার্থীদের। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। গাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখে উচ্ছ্বসিত শিশুরা। আমার ভালো লাগছে, চিড়িয়াখানা এসে গেছি, চিড়িয়াখানার মজা করবো আমি। চিড়িয়াখানা এসে অনেক ভালো লাগছে, আমি অনেক কিছু দেখেছি, যেমন বাঘ, ভাল্লুক, হরিণ। ঈদে এখানে আমাদের তো যে ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাঘুরি, ঢাকা শহরে এতটা প্লেস নাই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসী বিরোধী অভিযানের প্রতিবাদে চলা বিক্ষোভ এবার ছড়িয়ে পড়েছে টেক্সাস অঙ্গরাজ্যেও। সেখানেও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়ার পর টেক্সাসেও 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারে অঙ্গরাজ্যটিতে রাখা হয়েছে 700 মেরিন সদস্য। গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহর ও আশপাশের এলাকায় চলছে ব্যাপক বিক্ষোভ, চলছে সহিংসতাও। ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিতে তোলপাড় যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটিতে অবৈধ অভিবাসী শনাক্তে চলা কঠোর অভিযানে ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে মানুষ।
এর জেরে গেল শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহরে এবং তার আশেপাশের এলাকায় ব্যাপক বিক্ষোভ চলছে, সেই সঙ্গে চলছে সহিংসতা। এক পর্যায়ে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর। আটক করা হয় শত শত মানুষকে। বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করে ট্রাম্প প্রশাসন। লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশটির আরেক অঙ্গরাজ্য টেক্সাসেও, সেখানেও চলে ধরপাকড়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আগে ভাগেই টেক্সাসে 2000 ন্যাশনাল গার্ড মোতায়েন করেছে ট্রাম্প সরকার। মোতায়েন করা হচ্ছে 700 মেরিন সদস্য। এদিকে ন্যাশনাল গার্ড মোতায়েন নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ক্যালিফোর্নিয়ার প্রশাসন। অভিযোগ, কোনো রকম আলোচনা ছাড়াই লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। আসমাতুলি, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।